রাজ্যের ৬০৬টি গ্রাম পঞ্চায়েত, ৩৫টি পঞ্চায়েত সমিতি এবং ৮টি জেলা পরিষদের জন্য ৮ই আগস্ট অনুষ্ঠিত হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 18ই জুলাই, স্ক্রুটিনি 19শে জুলাই এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 22শে জুলাই। 12ই আগস্ট হবে গণনা। 10ই জুলাই সন্ধ্যায় রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী এ ঘোষণা দেবার পর থেকেই রাজ্য রাজনীতি আবার সংবাদ শিরোনামে। এদিকে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য। প্রধান বিরোধী দল বামফ্রন্টের দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসক দলের হাতে রক্তাক্ত হচ্ছে বিরোধী প্রার্থীরা। দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের প্রার্থী তথা রাজনগরের সিপিআইএম নেতা বাদল শীলকে খুন করেছে শাসক দলের দুর্বৃত্তরা, এমনটাই দাবি করে 14ই জুলাই 12 ঘন্টার ত্রিপুরা বন্ধের আহ্বান করেছে বামফ্রন্ট। পাশাপাশি রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ করছে কংগ্রেসও। তাদের দাবি, শাসক দলের হাতে আক্রান্ত কংগ্রেস সমর্থকরাও। ভাঙচুর করা হচ্ছে পার্টি অফিস, পুড়িয়ে দেওয়া হচ্ছে কর্মী সমর্থকদের বাড়ি গাড়ি। অন্যদিকে শাসক বিজেপিও কিন্তু বিরোধীদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনছে। বিলোনিয়া থেকে বিশালগড়, উদয়পুর থেকে কমলপুর, রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ ও পাল্টা অভিযোগ। আতঙ্কিত রাজ্যের সাধারণ মানুষ। সন্ত্রাস মোকাবিলায় পুলিশের ব্যর্থতাকে ধিক্কার জানিয়ে এবং দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আজ বামেরা পুলিশ সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। এখন বামেরা করছে ধিক্কার মিছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রোফাইল ছবি কালো করে প্রতিবাদ করছে বামেরা। তাই এখন প্রশ্ন হচ্ছে, মনোনয়নপত্র দাখিল করা নিয়ে এমন ধুন্ধুমার কাণ্ড, তাহলে কি হতে পারে ভোটের দিন? কি হবে গণনায়? ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচন কি পশ্চিমবঙ্গের নির্বাচনের রূপ নেবে? কেন ঘটল এই ঘটনাগুলো? ঠিক কি হয়েছিল রাজনগরে? ঠিক কি হয়েছিল বিশালগড়ে, ঘনিয়ামারায়, উদয়পুরে, বা কি হয়েছে? এমন কেন হলো? এই ঘটনাগুলো কেন হলো? চলুন জানা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে অভিযোগ ও পাল্টা অভিযোগ নিয়ে একটি বিশেষ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট কংগ্রেস নেতৃত্ব শাহজাহান ইসলাম এবং বিশিষ্ট বিজেপি নেতৃত্ব নবেন্দ্র ভট্টাচার্য, এবং আমাদের সঙ্গে আরো জুড়ে যাবেন বিশিষ্ট বাম নেতৃত্ব আব্দুল আজিজ। নিউজ রুম থেকে আব্দুল আজিজও রয়েছে বাম নেতৃত্ব আমার সঙ্গে। নবেন্দ্রবাবু, প্রথমে আপনার কাছে আসি। 2019 সালে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে 85% আসনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল বিজেপি প্রার্থীরা। 2024 লোকসভা নির্বাচনের আগে রাজ্য বিরোধী শূন্য হবে বলে দাবি করেছিলেন আপনারা। তাই এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি আর ফলাফল নিয়ে আপনারা বা কতটুকু আশাবাদী, এবং এখন অবধি আপনারা কটি মনোনয়ন জমা করেছেন? শেষ হয়েছে, অতি সত্বর আমাদের সেই কাজ শুরু হবে এবং মানে ত্রিস্তরেই আমাদের এই প্রক্রিয়া প্রায় একই সময়ের মধ্যে শেষ করা হবে। নির্বাচন হবে, লোকসভা নির্বাচনের ফলাফল আপনারা দেখেছেন, সেই নিরিখে আজ করাই যেতে পারে কি ফলাফল হবে। এবং আমাদের যে অ্যাসেসমেন্ট বা আমাদের সাংবাদিকদেরও যে ধারণা, আপনাদের সঙ্গে বিভিন্ন সময় যখন কথাবার্তা হয় সেই অনুযায়ী তো দেখা যাচ্ছে যে গ্রাম পঞ্চায়েতে সেইভাবে কোনো বিরোধীদের সে ইয়ে থাকবে না, কিন্তু জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, সেগুলিতে কোনো কোনো স্থানে তারা প্রার্থী দেওয়া উচিত। বিরোধী দল হিসাবে তাদের তো প্রার্থী দাঁড় করানো উচিত, তা করাবেন এবং সেটাতে আমরা স্বাগতই জানাই। নির্বাচন হোক, সেটা আমরা চাই। বিরোধী দল শূন্য হওয়াটা তো কোনো ভালো লক্ষণ না, তবে মানুষ যদি কাউকে বয়কট করেন তাতে আমাদের করার কি আছে? সেই অবস্থানটা নিজেদের ধরে রাখতে হয়। বামেরা এতদিন যেটা করেছেন, এখন যারা কংগ্রেসের রাজনীতিতে আছেন প্রবীণরা, যারা সিপিএম এর সময় সক্রিয় রাজনীতিতে ছিলেন, তাদের তৎকালীন সময়ের যে বক্তব্যগুলি আছে সেগুলি আবার একটু মনে করে দেখা প্রয়োজন। সিপিএম এর সময় পঞ্চায়েত নির্বাচন, ত্রিস্তর পঞ্চায়েত বা অন্যান্য নির্বাচনে কি হতো এবং সেই সময় তারা কি বিবৃতি দিতেন, সেগুলি একটু স্মরণ করে নেওয়া প্রয়োজন। তাহলে স্বাভাবিকভাবেই সব স্পষ্ট হয়ে যাবে। তাহলে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আপনারা আশাবাদী? নির্বাচন হবে এবং নির্বাচনে আপনারা নির্বাচন হোক, সেটা আমরা চাই। হ্যাঁ, আমরা এটা চাই না
যে কেউ তাহলে তো আমরা আজ করতে পারলাম না যে আমাদের মানে আমাদের ভিড়টা কতটা শক্তিশালী। ঠিক আছে, লোকসভা নির্বাচনে আমরা বুঝে গেছি আমাদের অবস্থা কি আছে, বা মানুষও যারা বিরোধীরা আছেন তারাও আজ করতে পেরেছেন কি অবস্থা আছে তাদের। ফলে নির্বাচন তো হওয়া প্রয়োজন। আসবো আপনার কাছে। শাহজাহান, কংগ্রেসের কথা যদি আমরা বলি, এখন 606টি গ্রাম পঞ্চায়েত, 35টি পঞ্চায়েত সমিতি এবং 8টি জেলা পরিষদ, কটি মনোনয়ন জমা করেছেন কংগ্রেস, আর ফলাফল নিয়ে আপনারাই বা কতটুকু আশাবাদী? শুভ সন্ধ্যা জানাচ্ছি আজকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। গোটা রাজ্যে যে যেখান থেকে দেখছেন সকলকে প্রাণভরা ভালোবাসা এবং ঐতিহ্যবাহী খার্চি পুজোর আন্তরিক শুভেচ্ছা রাজ্যবাসীকে জানাচ্ছি। আজ এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে আসা, তিস্তর পঞ্চায়েত নিয়ে। আমি আপনাকে যদি একটু কারেকশন করি, 2019 সালে 86%, আপনি 85% বলেছিলেন, 86% আমাদের রাজ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় হয়েছিল তৎকালীন সময় বিজেপি। সেখানে গণতন্ত্রের হত্যা করা হয়েছিল। 14%তে নির্বাচন হয়েছিল, তার মধ্যে প্রায় 10% আসন জয়লাভ করেছিল। সেখানে হামলা হুজ্জুতি করে বিরোধী দলের যারা প্রার্থী হয়েছেন তারা যাতে ভোটে না জয় হতে পারে, ভোটারদেরকে বাধা দিয়ে তারা 10% জয়লাভ করেছিলেন, বাকি 4% সেখানে কংগ্রেস জয়লাভ করেছিল, বিশেষ করে কুর্তি কদমতলা, ধর্মনগর এবং কৈলাসহর, চণ্ডীপুর, এই সমস্ত অঞ্চলে। যাই হোক, 2024 সালে লোকসভার নির্বাচনের পর আমরা এবার তিস্তার পঞ্চায়েত নির্বাচন নিয়ে কথা বলছি। তো এই যে গণতন্ত্রের নামে নির্বাচন ডেকে বিরোধীরা যাতে নমিনেশন সাবমিট না করতে পারে সেখানে বাধা দিচ্ছেন শাসক দলের দুষ্কৃতীরা। সর্বদলীয় মিটিংয়ের আহ্বান করে প্রশাসনের পক্ষ থেকে সেইখানে সর্বদলীয়দেরকে ডেকে নিয়ে সেখানে যেইভাবে সর্বদলীয় মিটিংয়ে মানে ব্লকের বিডিওর সামনে বিরোধী দলের নেতৃত্ব যারা সেখানে যাচ্ছেন সর্বদলীয় বৈঠকে উপস্থিত হওয়ার জন্য, সেখানে তাদের উপর হামলা করা হচ্ছে। এটা কোন গণতন্ত্র? এবং যিনি বিজেপির থেকে এসছেন মুখপাত্র, যিনি উনি বলছিলেন যে উনিও চান না যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাতে জয় হোক কেউ, সেখানে তিনি চান ভোটের মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে যাতে জয় হোক। কিন্তু হয়তো তিনি ভুলে গেছেন গত কয়েকদিন আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ্যে সবাই বলছিলেন, প্রকাশ্যে বলছিলেন 100% তিস্তর পঞ্চায়েতে বিজেপিকে জয়লাভ করতে হবে। অর্থাৎ 2019 সালে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তখন 86% বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় হয়েছিল, 10% জোর করে নেওয়া হয়েছিল। বর্তমান মুখ্যমন্ত্রীর প্রতিযোগিতা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে, কার শাসনে কত বেশি আসন জয়লাভ করা যায়। উনি খুব সুন্দর একটা কথা বলেছেন, আমিও এগ্রি করি, গণতন্ত্রের পক্ষে সেখানে মানুষ তার অধিকার প্রয়োগ করবে, সেখানে দেখা যাবে মানুষ কার পক্ষে। কিন্তু উনি আপনাদের সামনে বলছেন যে ভোট হোক, মানুষ সেখানে তার অধিকার প্রয়োগ করুক, সেখানে লড়াই হোক, বিরোধীরা যাতে প্রার্থী দেখ। আর মুখ্যমন্ত্রী বলছেন 100% জয়লাভ করতে হবে। ইনডাইরেক্টলি রাজ্যের বিজেপির কর্মীদেরকে উস্কানি দিচ্ছেন। গোটা রাজ্যের প্রত্যেকটি ব্লক অফিসে সেখানে বিজেপির যারা কর্মীরা আছেন তারা সেখানে আস্থা গেড়ে সেখানে বিরোধী দলকে ঢুকতে দেওয়া হচ্ছে না। গত 2 দিন আগে দেখলাম আমাদের রাজ্যের কোন একটি সংবাদ মাধ্যমে সে খবরটা বেরিয়ে এসছেন, আমাদের পার্শ্ববর্তী এই যে কি বলে বামুটিয়া ব্লকে বিজেপির কিছু কর্মী সেখানে তারা তাঁবু টেনে টাঙ্গিয়ে সেখানে ব্লক অফিসের বাইরে আস্তানা গেড়ে বসে আছেন, তাদের সঙ্গে প্রশাসনও আছেন, সেখানে যাতে বিরোধী দলের কেউ না ঢুকতে পারে। আজকে কি দেখলেন? আজকে গণতন্ত্রের নামে ভোট ডেকে সেখানে বিরোধী দলের যাতে কেউ প্রার্থী না হতে পারেন। গত কয়েকদিন আগে, সপ্তাহখানেক আগে ধর্মনগরে আমরা দেখেছি বিএমএস এর কয়েকজন কর্মী তারা টমটমের মধ্যে মাইক লাগিয়ে প্রকাশ্যে ধর্মনগরে প্রচার করছেন যে কংগ্রেস, সিপিআইএম অর্থাৎ বিরোধী দলের কেউ যাতে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করেন। এটা কোন গণতন্ত্র? আমি এই প্রশ্নটার উত্তর নিয়ে নিচ্ছি আমি নবীনবাবুর কাছ থেকে। নবীনবাবু, এই যে অভিযোগগুলো আসছে বিরোধী দল থেকে, এবং এক্ষুনি শাহজাহান যেটা বলছিলেন যে এই যে বাধা দান এবং সেখানে তাঁবু গেড়ে, বামুটিয়াতে বলছেন যে তাঁবু গেড়ে বসে আছে শাসক দলের কর্মীরা, সেখানে প্রশাসনও রয়েছে এবং শাসক দলের কর্মীরা রয়েছেন, এবং বিরোধীদের যেতে দেওয়া হচ্ছে না মনোনয়নপত্র বাধা দানে, আপনাদের কি প্রতিক্রিয়া? মোটামুটি ভাবে আমি একটা কথা বলে দিতে পারি যে এই যে মানে ওনার যে সমস্ত বক্তব্য ছিল তার জবাব আমি দিতে চাইছি না, তবে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, মুখ্যমন্ত্রী বলে সবাই সমস্ত নেতারাই চান
যে কেন্দ্রে নির্বাচন হবে, যে কতটা নির্বাচন কেন্দ্র থাকবে, প্রত্যেকটাতেই তাদের দল জয়ী হোক সেটার উদ্দেশ্য লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্য পূরণের জন্যই কাজ করে সবাই। 2টা 4টা 5টা ছেড়ে দিয়ে কেউ ইলেকশন লড়ে এমনটা কিন্তু না। কংগ্রেসে যখন ইলেকশন লড়ে তখন আমরা 5টা আসন ছেড়ে দিয়ে বাকি গুলিদের জন্য লড়বো, এটা আহাম্মকের কথা বলে মনে হয়। ঠিক আছে, যাই হোক, আমি সেই দিক দিয়ে যাচ্ছি না, যার যা বলার সেগুলি থাকতে পারে। কিন্তু না, ওনার কথার আমি কোনো ইয়াতে যাচ্ছি না, উনি ওনার যা বক্তব্য রাখুন। আবার ওনার বক্তব্যের বিরোধিতা করলে বা আমি মাঝখানে বললে সেটা হবে বিরোধীদের কণ্ঠরোধের বিষয়, উনি উত্থাপন করবেন। আমি সেদিকে যাচ্ছি না, একদম স্পর্শই করব না সেদিকে। ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে ফলাফল সম্পর্কে আগাম অভিজ্ঞতা আছে, মানে আগাম আমাদের অ্যাসেসমেন্ট আছে কি ফলাফল হতে পারে। আমরা সেই অনুযায়ী আমরা নির্বাচনে যাচ্ছি। এই নির্বাচন শুধু আমাদের নির্বাচন জয়ের জন্য, নির্বাচন তো জয় হবই, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহই নেই। আমাদের নির্বাচনে আমরা জয়ী হব এবং পূর্বের তুলনায় আরো বেশি সংখ্যক আসন থাকবে আমাদের। কিন্তু আমাদের এবার লক্ষ্যটা যেটা হচ্ছে সেটা আমাদের তো নির্বাচন একমাত্র লক্ষ্য নয়, আমরা সমাজ পরিবর্তনের কথা বলি। আমাদের কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে, আমাদের পার্টির কিছু অবস্থানগত বিষয় আছে, আমরা অন্তর্দয়ের কথা বলি এবং আমরা বিকেন্দ্রীকরণের যে বিষয়গুলি সেটা আমাদের পার্টির আদর্শের মধ্যে আছে এবং তার প্রতিফলন আমরা চাই। ফলে আমরা আমাদের প্রার্থী চয়নের ক্ষেত্রেও সেইভাবে আমরা নীতি নির্ধারণ করছি। ফলে আমরা চাইছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য যা যা করার সবকিছুই করা, এবং পঞ্চায়েতে আমরা সেই কারণেই আমরা নির্বাচনে লড়ছি। ফলে কারা কোথায় আমাদের বাধা দিচ্ছে, কারা কি বলছে, বিরোধী দল তো সেগুলি বলতেই হবে। বিরোধী দল, আমি শেষ করছি, আমি এই বলেই আমি আমাদের এখান থেকে প্রস্থান করব। আমি এই জায়গাটা শেষ করছি, বলছি সেটা আমি বলছি সেটাও এই যে ধরুন এই যে বিরোধিতা করা, বিরোধিতা তো করতে হবে। বিরোধীরা বিরোধিতা করবে, করুক, বিরোধিতা তো করতেই হবে। এটা আইনসভার ভেতরে হোক বাইরে হোক সেটা করতেই হবে। বিরোধিতা দুটো দিক থাকে। এখন যদি সেটা গঠনমূলক সমালোচনা হয় তাতে যারা সরকার পরিচালনা করবেন তাদের জন্য সেটা সহায়ক ভূমিকা নেয়, যে তাদের কাজ করতে গেলে অনেক সুবিধা হয় সেগুলির ক্ষেত্রে। কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি, বিরোধীরা সেই দায়িত্ব থেকে অনেকটা দূরে সরে যায়, ফলে তারা ক্রমশ দুর্বল হতে থাকে এবং তখন ওই ভিকটিম কার্ড খেলার মতো একটা অবস্থা এসে যায়। আমাদের তো তাঁবু গাড়তেই হবে, আমাদের তো মানে কার্যকর্তাদের সংখ্যা বেশি, তারা কি মানে তাদের আমরা উপযুক্ত ব্যবস্থা করে দেবো না? তাই আমাদের তাঁবু গেড়ে তাদের বসতে দিতে হবে, তাদের উপযুক্ত স্থানে আমাদের ব্যবস্থা করতে হবে, তাদের স্বাভাবিকভাবে যা যা প্রয়োজন সেগুলি আমাদের দেখতে হবে, কার্যকর্তাদের সেগুলি দেখতেই হবে, আমরা দেব। প্রশাসন আমাদের সহযোগিতা করে, প্রশাসন আমাদের এটা এই ধরনের, এই জন্যই বলছিলাম প্রবীণ কংগ্রেস নেতারা তৎকালীন সময় সিপিএম এর জামানায় কি করতেন, কি বলতেন, সেগুলি একবার শুনে নিলে ভালো। রেকর্ড তো আছে না, সমস্ত চ্যানেলগুলির কাছেও রেকর্ডগুলি আছে, সেগুলি একবার মানে ঝালাই করে নিলে ভালো হয়। তাহলে যখন এই সমস্ত বিষয়ে বলার সুযোগ আসবে তখন সঠিকভাবে বলা যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি বন্ধের কথা বলছেন, আমরা ভারতীয় জনতা পার্টি কখনোই কোনো বন্ধের সমর্থন আমরা করি না। আমরা মানে এটা এই যে সংস্কৃতি, বন্ধের সংস্কৃতি, তার বিরুদ্ধে। তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কোনো ধরনের আন্দোলনকে আমরা মানে আন্দোলনের আমরা বিরোধী নই, গণতান্ত্রিক আন্দোলনে আমরা সমর্থন করি, কিন্তু কোনোভাবেই যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলতে গিয়ে এটা যেন সাধারণ মানুষের উপর কোনো ধরনের এর বিরূপ প্রভাব না পড়ে সেটা আমাদের দেখতে হবে। এবং দ্বিতীয়, আমি শুনেছি, জানি, আমি বলছি একসঙ্গে বলে দিচ্ছি, আমি যে ঘটনাটার কথা উঠে আসছে, রাজনগরের ঘটনা, ত্রিপুরাতে আমার মনে হয় প্রবীণ যারা কংগ্রেস নেতারা আছেন তারাও আমার সঙ্গে একমত হবেন, এই রাজ্যে সন্ত্রাসের যে সংস্কৃতি সেটা কমিউনিস্ট পার্টি এনেছে। সন্ত্রাস এই রাজ্যে শুধু নয়, বামেরা যেখানে যেখানে আছে বা ছিল, এখনো যারা যেখানে ক্ষয়িষ্ণু, সেই সমস্ত জায়গাতেও
কমিউনিস্ট পার্টি যেখানে যেখানে যখন সক্রিয় হয়েছিল তাদের হাত ধরেই সেখানে রাজনৈতিক সন্ত্রাসের অনুপ্রবেশ ঘটেছে। সেটা ত্রিপুরাতেই হোক, পশ্চিমবাংলায় হোক বা কেরালায় হোক। কেরালায় প্রায় প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটছে। হ্যাঁ, তো এই ধরনের সংস্কৃতির আমরা তীব্র বিরোধী। হ্যাঁ, তবে এই যে ঘটনা, স্পেসিফিক এই ঘটনা তাদের যদি মনে হয় ভারতীয় জনতা পার্টির কোন কার্যকর্তা এর সঙ্গে যুক্ত, ভারতীয় জনতা পার্টির কর্মীরা এর সঙ্গে যুক্ত, স্পেসিফিক নাম দিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নাম দিয়ে থানায় মামলা করুন। থানায় সেই সমস্ত বিষয় দেখবে, পুলিশ দেখবে, নিরপেক্ষ তদন্ত হবে। সেখানে যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ থাকবে তারা সেই আইনে, এখন তো আরো সুবিধা হয়ে গেছে নতুন আইনে, ফলে বাড়িতে বসেই আপনারা এফআইআর করতে পারেন। এফআইআর করুন, সংবাদ মাধ্যমের কাছে নামগুলি প্রকাশ্যে আনুন, ব্যবস্থা হবে। দেখা যাবে কারা কি কোন রাজনৈতিক দলের মদতপুষ্ট সেগুলি দেখা যাবে। আমরা তো এখনই আমি এই সমস্ত বিষয় বলতে চাইছি না। আমাদের কাছেও স্থানীয়ভাবে যে সমস্ত তথ্য আসছে সেগুলি আমরা জানতে পেরেছি, কিভাবে কোথায় কি সংঘাত তৈরি হয়েছে সেগুলি আমি এখনই বলতে চাইছি না। সময় সময় সেগুলি প্রকাশ্যে আসবে। আপনাদের পক্ষ থেকে কোনো অভিযোগ আছে কিনা বিরোধীদের? কারণ আপনাদের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে অভিযোগ শোনা যাচ্ছে বিরোধীদের। স্থানীয়ভাবে কিছু কিছু জায়গায় সেইভাবে তারা চেষ্টা করছেন। হ্যাঁ, এই রাজ্যে তাদের একটা সন্ত্রাসের বাতাবরণ পুনরায় তৈরি করার চেষ্টা হচ্ছে, জাতিগত বিভেদ তৈরির চেষ্টাগুলি হচ্ছে। যারা চেষ্টা করছেন তারা খুব বেশি তাদের জনভিত রয়েছে তো এমনটা না, কিন্তু তারা চেষ্টাটা করছেন এবং এই থেকে তারা রসদ সংগ্রহের চেষ্টা করছেন। হ্যাঁ, কংগ্রেসের সেই অর্থে আমি কিছু বলতে চাইছি না। কংগ্রেসের সাংগঠনিক শক্তি বা সেই সমস্ত বিষয় বলতে চাইছি না। সিপিএম এই কাজে খুব কঠোর আপনাদের দল থেকে ত্যাগ করে অন্যান্য দলে যোগ করছে বলেই এই ধরনের সংঘর্ষ বাড়ছে বা এরকম অভিযোগ কিন্তু করছে বিরোধীরা। আমাদের দল ছেড়ে, আমাদের দলে একটা সময় তো 1% মতো ভোট ছিল। তারপর তো বিভিন্ন দল ছেড়ে অনেকেই এসছেন যারা রাজনীতিতে কোনোদিন ছিলেন না, তারাও এখানে আমাদের পার্টিতে যোগ দিয়েছেন এবং বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা সামলাচ্ছেন। তো নিশ্চয়ই বিভিন্ন দল থেকে এসছেন। অনেকে ভারতীয় জনতা পার্টির যে কালচারটা আছে তা সহ্য করতে পারেন না, হজম হয় না সেটা। আমাদের অনেক বিধিনিষেধ আছে, ব্যক্তিগত জীবনে সেগুলি প্রয়োগ করতে হয়। আমাদের যে সমস্ত কথা আমরা বলি, আদর্শগুলির কথা বলি, সেগুলি ব্যক্তিগত জীবনেও প্রয়োগ করতে হয়। তো সেগুলি কঠিন বিষয়, সবাই সেগুলি হজম করতে পারে না, ফলে আবার দল ছেড়ে অনেকে যেতেই পারে। তো তারা গেলে তাদের মাধ্যমে মানুষ কতটুকু প্রভাবিত হন বা প্রভাবিত হতে পারেন সে নিয়ে তো প্রত্যক্ষ প্রমাণ আপনারা বিভিন্ন সময় পেয়েছেন। নতুন করে আর বলার কিছু। আপনাদের প্রার্থী বাছাই হয়ে গেছে কিনা? চলছে প্রক্রিয়া। আমরা কখন জানতে পারবো? না, চলছে প্রক্রিয়া, খুব তাড়াতাড়ি হবে। এখনো বৈঠক চলছে এই সমস্ত বিষয়ে। আমরা একদম স্থানীয়ভাবে বুথ স্তর থেকে আমরা করছি এবং আমাদের রাজ্য স্তরের কার্যকর্তারা প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে গেছেন। সেখানে যে প্রত্যেকটি পঞ্চায়েতের যারা আমাদের বুথগুলি আছে, বুথ সভাপতিরা বা কার্যকর্তারা সেখানে আছেন, তাদের মত নিয়ে, তাদের প্রস্তাব এনে সেগুলি বিচার বিশ্লেষণ করে একদম স্থানীয়ভাবে স্তর থেকে বলা হয়েছে। এবং স্থানীয়ভাবে আমি আপনাদের যে বললাম আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই বার্তাটা তাদের কাছে পৌঁছানো হয়েছে। এবং আপনি অবগত থাকতে পারেন, প্রেস রিলিজটা আমি দিয়েছিলাম, তার মধ্যেও এই বিষয়গুলির উল্লেখ ছিল। এবং এইবারের পঞ্চায়েত নির্বাচন আমাদের দৃষ্টিকোণ থেকে, পার্টির দৃষ্টিকোণ থেকে, এটা হচ্ছে আমাদের আদর্শের প্রতিফলন আমরা যাতে ঘটাতে পারি সেই জন্য আমাদের নির্বাচন। জয় সম্পর্কে আমরা সুনিশ্চিত, কিন্তু আমাদের মধ্যে এই যে বিরোধীদের এই প্রবল বাধা দানের যে প্রবল অভিযোগ উঠে আসছে, তাহলে সেটা আপনি খণ্ডন করছেন? না না, বিরোধীরা তো এই অভিযোগটা শাসক দলের প্রতি যে অভিযোগটা, আপনারা এই জায়গাটাতেই আপনারা ভুল করছেন। বিরোধীরা অভিযোগ করতেই হবে, ওদের তো করা, এই অভিযোগের মধ্যেই তারা বেঁচে থাকবে। আর নয়তো আপনি খবরটা করতেন, অভিযোগ যদি না করতো বিরোধী দল এই অভিযোগগুলি যদি না করতো, আপনি খবরটা করতেন না, তো কোনো খবরের কাগজে খবরটা বেরোতো না। অভিযোগ তাদের করতে হবে, ঘটনা ঘটুক না ঘটুক। আমাদের তরফ থেকে প্রতিবন্ধকতা থাকুক না থাকুক, অভিযোগটা তাদের করতেই হবে। আপনাদের তো প্রত্যেক জায়গায় এখন প্রতিনিধিরা আছেন, প্রত্যেক জায়গায় আছে। এখন যে সমস্ত সংবাদ মাধ্যম, আগের দিন তো আর নেই, এখন প্রত্যেকটা সংবাদপত্রের বা প্রত্যেকটা মিডিয়া চ্যানেলের প্রত্যেক জায়গায় প্রতিনিধিরা আছেন স্থানীয়ভাবে। তাদের কাছে আগে একটা সময় ছিল, এগুলি ছিল না, অনেক
এখন তো এই মোবাইলে সব ছবি তোলে নেয় সাংবাদিকরা, ফলে আপনাদের প্রতিনিধিদের কাছে খবর থাকবে হ্যাঁ কোথায় কি ঘটছে না ঘটছে। কিন্তু আমি তো বললাম ঘটনা ঘটুক আর না ঘটুক, ওকে, আপনারা বিরোধিতা করে পথে নামছেন, বন্ধের বিরোধিতা করে পথে নামার প্রয়োজন হবে নাকি? আগামীকাল তো রবিবার, এমনিতেই মানে ছুটির দিন, হ্যাঁ অফিস কাছারিতে সেইভাবে লোক যাবে না, বা আগরতলা শহরেও একটা ট্রেন্ড আছে যে এই দিন বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকে, সিংহভাগ দোকানপাট বন্ধ থাকে, সামান্য কিছু খোলা থাকে, তো সেগুলি হয়তো খোলা থাকবে। মানে আমরা তো মানে আমাদের কি সেই খোলা এইগুলির কি প্রয়োজনীয়তা পড়ে নাকি? মানে আমাদের তো মনে হয় না। মানুষ স্বতঃস্ফূর্তভাবেই মানে যা করার তা করবেন, এই বন্ধের কোনো মানে কি যৌক্তিকতা আছে না? পার্টি সিপিএম এর অবস্থাটা কি আছে সিপিএম তো নিজেরাই বলতে পারছে, তাদের অবস্থা কোথায় আছে সারা দেশে রাজ্যে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে এক্ষুনি উঠতে হচ্ছে। ওকে, আপনার সময় কম, সময় থাকলে ভালো হতো আজকে আলোচনাটা কংগ্রেস সিপিএম এবং বিজেপি একসঙ্গে ছিল, আমরা রাজনৈতিক মহলটাকে একটু ভালো করে জানতে পারতাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, আমাদের সঙ্গে আব্দুল আজিজ রয়েছেন, যিনি বাম নেতৃত্ব। আব্দুল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আব্দুল, এতক্ষণ আপনারা শুনছিলেন বিজেপি নেতৃত্ব নবেন্দু ভট্টাচার্য উনি কি বলছিলেন। ওনার সময় কম বলে ওনার সঙ্গে আমরা আগে কথা বলে নিলাম। অবশ্যই শাহজাহান রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে এবং কংগ্রেস নেতৃত্ব। আপনার কাছে জানতে চাইব, আপনাদের এই মুহূর্তে আগামীকালকে যে বন্ধ বা যে 14ই জুলাই যে আপনারা বন্ধ ডেকেছেন, তা কেন ডেকেছেন এবং আপনাদের কি কি অভিযোগ রয়েছে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে? দেখুন, প্রথমত হচ্ছে আজকে আপনারা দেখেছেন যে আমরা আমাদের একজন কমরেডকে আমরা হারিয়েছি। তো এই পঞ্চায়েত নির্বাচন যেদিন থেকে ঘোষণা হয়েছে তার পরের দিনই গোটা রাজ্যে নমিনেশন দেওয়ার জন্য আমাদের পার্টির পক্ষ থেকে প্রক্রিয়া চলছে। তো সেদিন থেকেই গোটা রাজ্যে যাতে নমিনেশন না দেওয়া যায় সিপিআইএম এর পক্ষে, কি জেলা পরিষদ বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, গাঁও সবাই বলুন, শাসক দলের পক্ষ থেকে প্রতিনিয়তই একটি বাধা দেওয়ার একটা পরিকল্পনা করে এটা ওনারা করছেন। এবং তার ফলস্বরূপ আমরা গতকালকে দেখেছি যেখানে বিলুনিয়াতে ব্লকে সেখানে নমিনেশন দিতে গিয়ে সেখানে আক্রান্ত হয়েছেন আমাদের বহু কর্মী। সেখানে সুদন দাস ছিলেন, প্রাক্তন মন্ত্রী বিধায়ক ছিলেন উনি, ফলে উনিও সেখানে আক্রান্ত হয়েছেন। তো আমি শুনছিলাম বিজেপির পক্ষে যিনি এসেছিলেন উনি বলছেন যে অভিযোগ, আসলে এটা অভিযোগ না, এটা তো গোটা রাজ্যের মানুষ দেখছে, গোটা রাজ্যের মানুষ প্রতিনিয়ত এটা প্রত্যক্ষ করছে। গোটা রাজ্যে আজকে গণতন্ত্র নেই, প্রতিদিন গণতন্ত্রকে জবাই করা হচ্ছে। এবং এই ধরনের একটা পরিস্থিতিতে আমরা বামফ্রন্টের পক্ষে এই আবেদন মানুষের কাছে রাখতে চাই যে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে সবাই এগিয়ে আসুক। এবং বিশেষভাবে আমরা যেহেতু নাকি কমরেডকে প্রতিনিয়তই এই ধরনের ঘটনা ঘটছে, আমরা কমরেডকে হারাচ্ছি, তার আগেও আমরা চরিলামের মধ্যে একজন শহীদ মিয়া নামে একজন কমরেডকে ওনারা খুন করেছেন বিজেপির পক্ষে। ফলে এই ধরনের ঘটনা প্রতিনিয়তই ঘটছে। এবং শুনছিলাম উনি বলছিলেন যে এই সন্ত্রাস সিপিআইএম এর আমলে প্রচুর হয়েছে, ফলে উনি স্পেসিফিক বলুক না যে এই ধরনের ঘটনা কোথাও নমিনেশন দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন, নমিনেশন দিতে পারেননি, এই ধরনের ঘটনা কিন্তু বামফ্রন্টের জমানায় ছিল না। ফলে এই কায়দায় তারা অবলম্বন করেছে। ওনাদের যদি সৎ সাহস থাকে তাহলে বাধা না দিয়ে সবাই যাতে নমিনেশন দিতে পারে এই প্রক্রিয়াটা ওনারা করুক না, মানুষ ভোট দেখ, তারপর দেখা যাবে বিজেপিকে মানুষ চায় কি না চায়। সেটা তো গণতান্ত্রিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকেই ওনারা জবাই করছেন প্রতিনিয়ত। ফলে আমরা আপনাদের মাধ্যমে জনগণের কাছে এই আহ্বান রাখতে চাইছি যে আগামীকাল যে বন্ধ, এটা আমাদের যে শহীদ হয়েছেন কমরেড ওনার স্মরণেই আমরা এই আগামীকালে বন্ধ, এবং বিশেষ করে এই বন্ধ এই যে গণতন্ত্রকে জবাই করা হচ্ছে, গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্যই আগামীকালে বন্ধ রাখা হয়েছে বামফ্রন্টের পক্ষে। এবং গণতন্ত্রকে যাতে পুনরুদ্ধার করা যায় তার জন্য আমরা বামফ্রন্টের পক্ষে এবং আমাদের যুব সংগঠন ডিওয়াইএফ এর পক্ষেও আহ্বান রাখছি, সবাই এগিয়ে আসুক, সবার সহযোগিতা চাই। গণতন্ত্রকে যখন পুনরুদ্ধার করার প্রশ্ন, সেই সময় তো সবাইকে এগিয়ে আসার প্রয়োজন আছে। ফলে আজকের এই পরিস্থিতিকে মূল্যায়ন করে
শুভবুদ্ধি সম্পন্ন যারা মানুষ রয়েছেন ওনারা দেখছেন অভিযোগের কোনো বিষয় নেই এখানে। প্রতিনিয়ত আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত মানুষ সেই বিষয়গুলিকে লক্ষ্য করছেন। ফলে আমরা এই আহ্বান সবার কাছে রাখছি, গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য সবাই সাহায্য চাই, সহযোগিতা চাই। আমার সঙ্গে কংগ্রেস নেতৃত্ব তো রয়েছে এই মুহূর্তে। আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো আমরা, বন্ধের ইস্যুকে সাইডে রেখে এই মুহূর্তে পঞ্চায়েত নির্বাচনে আপনারা একা লড়াই করছেন এবং কংগ্রেস আজ যিনি প্রদেশ সভাপতি, আজ কংগ্রেস নেতৃত্ব আমার সঙ্গে রয়েছেন, প্রদেশ সভাপতি উনি জানিয়ে দিয়েছেন যে এবার কিন্তু সিপিএম এর সঙ্গে একসঙ্গে হাতে হাত রেখে আপনারা জোট না করে কিন্তু কংগ্রেস একাই লড়াই করবে। তাহলে কি মনে হয় যে বিধানসভা লোকসভায় আপনারা একে অপরের হাত ধরলেন কিন্তু পঞ্চায়েত নির্বাচনে নয় কেন? দেখুন, প্রথমত হচ্ছে আপনি এইরকম একটা প্রশ্ন করেছেন যে এটার উত্তর চট করে দেওয়া ঠিক হবে না। আচ্ছা, ফলে যখন যেই ধরনের পরিস্থিতি আসে সেই পরিস্থিতি অনুযায়ী রাজনীতি করতে হয়। এটা ধরুন কংগ্রেসকে বাদ দিয়ে এই মুহূর্তে লড়াই, কংগ্রেসও যেমন সিপিআইএম কে ছাড়া ভাবে না, সিপিআইএমও কিন্তু কংগ্রেসকে ছাড়া এই মুহূর্তে গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই সেটা কেউ কাউকে বাদ দিয়ে ভাবছে না। কিন্তু একে অপরের বিরুদ্ধে লড়াই করবেন পঞ্চায়েতে? না, এই ধরনের ঘটনা সম্ভবত ঘটবে না রাজ্যে। ওকে, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আপনার কাছে আসবো আর একবার। শাহজাহান, একই প্রশ্ন আপনার কাছেও আছে। 2023 বিধানসভা নির্বাচনে এবং 24 লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং সিপিএম একে অপরের হাত ধরেছিল, এবার হাত ছাড়লেন কেন এক? আর এইভাবে উত্তপ্ত হয়ে ওঠার পেছনে কারণটা কি? না, এর আগে আমি আপনাকে বলি 2023, 2024 লোকসভা নির্বাচনে আমাদের রাজ্যে নিশ্চয়ই বামেদের সঙ্গে আমাদের একটা আতাত হয়েছিল। সেখানে রাজনৈতিকভাবে সিট শেয়ারিং হয়েছিল। 2024 সালে গোটা ভারতবর্ষে বিজেপি বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল ইন্ডিয়া মঞ্চ নাম দিয়ে লড়াই করেছিল। এবার আমাদের কিন্তু সেখানে কেরালা এবং ত্রিপুরায় আলাদা। না, সেটা তো তখনকার নিয়ে আলোচনা হয়েছে, একই যাত্রায় পৃথক ফল ছিল, কিন্তু এবার কেন একসঙ্গে? না, এবার সেটা নিয়ে গোটা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কর্মীদের মধ্য থেকে একটা বার্তা এসেছিল যে যাতে আমরা আমাদের মতন করে লড়াই করব এবং ওরা ওদের মতন করে লড়াই করবেন। কিন্তু তার মধ্যেও আপনি দেখবেন কোথাও কোথাও লোকালি অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, সিট শেয়ারিং হচ্ছে। তো আশা রাখি যে বিজেপির বিরুদ্ধে ভোটটা একসঙ্গে যাবে, সেখানে ভাগাভাগি হবে না। যদি নির্বাচন হয়, মানুষ যদি সঠিকভাবে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেটা হবে। হ্যাঁ, কারণ সেটা নিয়ে আর বেশি আমি বলতে চাইছি না। কিন্তু আমি আপনাকে বলছি যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আপনি কথা বলছিলেন, অনেকক্ষণ ধরে আমি মুখপাত্রের বক্তব্য শুনছিলাম, যেহেতু ওনার তারা ছিল, উনি চলে যাচ্ছিলেন। উনি বলছিলেন আমি যে অভিযোগটা করেছি, আপনি ওনাকে বললেন বা উনি বলছেন যে বিরোধীরা অভিযোগের মধ্য দিয়ে বেঁচে থাকবেন। যদি উনি থাকতেন নিশ্চয়ই ভালো হতো। পশ্চিমবাংলায় প্রতিদিন টিভির পর্দায় খুললে আমরা বিজেপিকে দেখতে পাই, সেখানকার সরকারের বিরুদ্ধে উনারা অভিযোগ জানাচ্ছেন, তাহলে বাংলায় উনারাও অভিযোগের মধ্য দিয়ে বেঁচে আছেন। আর আমি আপনাকে ক্লিয়ার করতে চাই আপনাদের সংবাদ মাধ্যমে, আমি বলেছিলাম বামুটিয়া ব্লকের বাইরে যে তাবু গেড়ে বসে আছেন, এটা কংগ্রেস দলের অভিযোগ নয়। এটা আমি আপনার স্টুডিওতে বসে অভিযোগ করছি না, আমি সংবাদ মাধ্যমে একটা খবর বেরিয়েছেন, সেখানে ছবি দিয়ে প্রকাশ করা হয়েছে। আপনাদের মতন সংবাদ মাধ্যমের খবরটা আমরা বলেছি, আমি এখানে বলেছি। উনি থাকলে ভালো হতেন, উনি খুব তাড়াহুড়া করে চলে গেছেন। এবং উনি ইন্টারেস্টিং একটা কথা বলেছেন, তাবু গেড়ে বসতেই হবে, মানে উনিও ইনডাইরেক্টলি উস্কানি দিয়ে গেলেন যে সেখানে তাবু গেড়ে বসতে হবে, বিরোধী দলের কেউ যাতে প্রার্থী হিসেবে সেইখানে না ঢুকতে পারে তাদেরকে বাধা প্রদান করা হোক। আজকে উনি যদি থাকতেন, উনি বলছেন যে উনি আমাকে বলবেন না গণতন্ত্র, উনি যদি আমার মাঝখানে বলতেন গণতন্ত্র রোধ হবে, তিনি বলছিলেন। তাও আজকে যদি আমরা বলি এই যে গতকালকে যাকে আঘাত করা হলো, যিনি আজকে তার মৃত্যুবরণ করলেন, বাদল শীল নামে একজন প্রার্থী, তিনি কোন দল করেন, কোন দলের আদর্শ বিশ্বাস করেন সেই বিষয় নিয়ে আমি কথা বলবো না, কিন্তু তিনি আমাদের ভারতবর্ষের একজন নাগরিক, তিনি একজন গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক উৎসবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, সেখানে তাকে বিজেপি দুষ্কৃতীরা হত্যা করেছে। এর থেকে লজ্জা বিজেপির আর আছে কিনা আমি জানি না। আজকে থাকলে তিনি ভালো হতেন। উদয়পুরে আমাদের জেলা কংগ্রেস ভবন আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন, আমাদের বিশালগড়ে সেখানে আমাদের একটা পার্টি অফিস ঘনিয়ামারাতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন, আমাদের কংগ্রেস নেতা টিটু আহমেদের বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন, বাড়ি লুটপাট করা হয়েছে।
উনারা বলছেন অভিযোগ। আজকে উনি একটা কথা বলে গিয়েছিলেন যে 1.5% পার্টি ছিলেন, আজকে এই 1.5%, 1.5% দলটা ক্ষমতায় আছে বলে মানুষকে মানুষ বলছেন না, বিরোধী দলদেরকে বিরোধী দল হিসেবে স্বীকৃতি দিতে চান না, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেন, বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করেন। থাকলে ভালো হতো। আমি আপনাকে একটু বলছি কি কি ঘটেছে। আপনি ঘনিয়ামারা কথা বললেন, ঘনিয়ামারা উল্লেখ করলেন, আমরা একটু জানতে চাইবো ঘনিয়ামারা এক্স্যাক্টলি কি হয়েছে, কারণ অভিযোগ কিন্তু কংগ্রেসের বিরুদ্ধেও রয়েছে, সেটা একটু জানতে চাইবো আপনার কাছে। দেখেন, আমি আপনাকে বলছি, ঘনিয়ামারাতে গত কয়েকদিন আগে বিশালগড়ে বিভিন্ন পঞ্চায়েতের প্রধান এবং যারা মেম্বার ছিলেন তারা ভারতীয় বিজেপি দল ছেড়ে, ভারতীয় জনতা পার্টি ছেড়ে তারা জাতীয় কংগ্রেস দলে তারা সামিল হচ্ছিলেন। তারা বলছিলেন যে বিজেপির স্বজন পোষণের বিরুদ্ধে, বিজেপির যে জনবিরোধী নীতি, পঞ্চায়েতে যে মানুষের যে পরিষেবা দেওয়ার কথা সেটা তারা বিজেপির প্রধান বা মেম্বার হয়ে দিতে পারছিলেন না। তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই বিশালগড়ের বিভিন্ন এলাকার যারা পঞ্চায়েতের প্রধান, যারা পঞ্চায়েতের মেম্বার ছিলেন তারা আমাদের দলের নাম লিখিয়েছেন। তারপর থেকে তাদের একটা ভয় যে সেখানে যদি মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে, সেখানে যদি সুষ্ঠুভাবে ভোট হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি সেখানে জয় লাভ করতে পারবে না। সেখানকার যারা আমাদের লোকাল নেতৃত্ব, আজকে টিটু আহমেদ থেকে শুরু করে আমাদের সেখানে যারা ব্লক কংগ্রেস সভাপতি, অন্যান্য যারা নেতৃত্ব, তাদের নেতৃত্বে সেখানে দল শক্তিশালী হচ্ছে। বিজেপি দল ছেড়ে ছেড়ে কংগ্রেস দলের নাম লেখা, সেখানে নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রদেশ কংগ্রেসের যিনি সম্পাদক জয়দীপ রায় বর্মন থেকে শুরু করে অন্যান্যরা নেতৃত্ব দিচ্ছিলেন। তাই এই কংগ্রেসকে দুর্বল করতে হবে, কংগ্রেসকে ভয় দেখাতে হবে। যারা বিজেপি ছেড়ে কংগ্রেসে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে ভয় ঢুকাতে হবে। তাই আমাদের সেখানে একটা পার্টি অফিস তারা ভেঙে দেয়, তারা লুটপাট করে। এবং এই যে নেতৃত্বদের মধ্যে, লোকাল নেতৃত্বের মধ্যে টিটু আহমেদ, তিনি একজন প্রভাবশালী সেখানকার আমাদের জাতীয় কংগ্রেস দলের একজন সৈনিক। তিনি বিজেপির রক্তচক্ষুকে উপেক্ষা করে সেখানে দিনের পর দিন লড়াই করে যাচ্ছেন। ওনার বিরুদ্ধে প্রত্যেক সময় মিথ্যা মামলা দিয়েছেন। বিজেপি সেখানে দেখলেন যে ওকে মিথ্যা মামলা দিয়ে আটকানো যাচ্ছে না, তাকে কোনোভাবেই কংগ্রেস থেকে রোখা যাচ্ছে না। সে দিন দিন কংগ্রেসের কাজ করে যাচ্ছে, কংগ্রেস দলটাকে সেখানে শক্তিশালী করছে, বিজেপির ভিত ভেঙে দিচ্ছেন সেখানে যারা বিজেপি দল করছেন। তাই তাকে আক্রমণ করো, তার বিরুদ্ধে মিথ্যা মামলা, তার বাবাকে মিথ্যা মামলা দিয়ে তার বাড়িতে আগুন, যার বাড়ি পুড়লো, যার বাড়ি লুটপাট করা হলো, তার বাড়ির যিনি কর্তা তাকে গ্রেপ্তার করলেন। প্রশাসন কোথায় দাঁড়িয়ে আছে ভাবতে পারছেন একবার? কিন্তু বিজেপির তরফ থেকে তো অভিযোগ করা হচ্ছে, আপনাদের কংগ্রেসের তরফ থেকেও কিন্তু হামলা হুজ্জতি এবং আমি আপনাকে সংযোগ করা হচ্ছে বলছি, আমরা দেখেছি সেটা সংবাদ মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা, মানে সেটাকে আপনি অস্বীকার করছেন? আমি আপনাকে আমি বলছি, অস্বীকার যদি আমি করি, আপনি বলবেন যে আপনি বিরোধী দল করেন, কংগ্রেস করেন, আপনি কি স্বীকার করবেন কিনা? আমি শুধু একটা ঘটনা বলছি। আচ্ছা, গোটা রাজ্যের বিভিন্ন রাজ্যে দেখবেন, গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতে বিজেপির মধ্যে মারামারি হচ্ছে। এই যে তিনি বললেন না যে আদর্শগতভাবে পঞ্চায়েতে সার্ভে হচ্ছে, এই গত কয়েকদিন আগে আপনারা তো দেখিয়েছিলেন সোনামুড়াতে একটি পঞ্চায়েতে তালা ঝুলিয়েছেন বিজেপির কর্মীরা। গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় পঞ্চায়েতের প্রধান, মেম্বার, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, জেলা পরিষদের যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের মানে বিজেপি দলের একাংশ আরেক নেতৃত্বের বিরুদ্ধে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিচ্ছেন, কেউ কেউ মাথা ফাটিয়ে দিচ্ছেন, কেউ কেউকে খুন করে দিচ্ছেন, উষাবাজারের মতন ঘটনা। এগুলো কি বিরোধীরা করছেন? তাহলে আমরা একদিকে ওনারা বলছেন আমরা ক্ষয়িষ্ণু, আমাদের ভিত নেই, আমরা জনবিচ্ছিন্ন, আবার বলছেন আমরা নাকি ওনাদেরকে আক্রমণ করছি। আমাদের কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করা হলো, তার বাড়ি ভেঙ্গে লুটপাট করা হলো, তার বাড়ির যারা মহিলারা ছিলেন তাদের উপর আক্রমণ করা হলো, ছোট্ট শিশুকে ভয় দেখানো হলো, তার বাবাকে গ্রেপ্তার করা হলো। নিজেরা মারামারি করছেন, আবার নিজেরাই সেখানে নাটক সাজাচ্ছেন। এটা কোন ধরনের গণতন্ত্র? আমরাও বলছি, আপনাদের সংবাদ মাধ্যমে দাঁড়িয়ে লাইভ প্রোগ্রাম চলছে, গোটা রাজ্যের মানুষ দেখছে, অন ক্যামেরায় বলে যাচ্ছে যদি আপনারাও দেখাতে পারেন যে সেখানে কংগ্রেস দল কাউকে আঘাত করেছে। আমরা রাহুল গান্ধীর আদর্শে অনুপ্রাণিত, मोहब्बत के नफरत की बाजार में मोहब्बत की दुकान खोलना है। আমরা রাহুল গান্ধী আমাদের বলেছেন হিংসা দিয়ে রাষ্ট্রকে জয় করা যায় না, হিংসা দিয়ে সমাজকে জয় করা যায় না, হিংসা দিয়ে ক্ষমতা টিকে থাকা যায় না। আমরা গান্ধীর আদর্শে আদর্শিত হয়েছি, আমরা উনার আদর্শ অনুপ্রাণিত হয়েছি। আমরা কখনো চাই না রাজনৈতিক সন্ত্রাস হোক, আমরা চাই আদর্শ এবং নীতির ভিত্তিতে লড়াই হোক। সেখানে বিজেপির, আজকে আমি আপনাকে বলছিলাম
যেহেতু আপনি বলছেন উনি থাকলে ভালো হতো। ধর্মনগরে আমি বলছিলাম বিএমএস এর ঘটনা, আমাদের ধর্মনগর ব্লক কংগ্রেস যিনি মহিলা কংগ্রেসের সভানেত্রী, উনার বাড়িতে আক্রমণ, উনার ছেলেকে মারা হয়েছে। কালকে আমাদের প্রতিনিধি ধর্মনগর যাবেন, সেইখানে এই যেগুলো হচ্ছে, আপনি গোটা রাজ্যে আপনি আজকে পাহাড় জ্বলছে, সেখানে জাতিগত দাঙ্গা লাগানোর একটা পরিবেশ, সরকার টোটালি ব্যর্থ হয়েছেন, সেখানে লাগাম টানতে পারছেন না। ওনারা নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন, কেন্দ্রীয় নেতৃত্বদেরকে নিয়ে ব্যস্ত আছেন, নিজেরা মারামারি করছেন, বিরোধী দলের কর্মীদের উপর আক্রমণ, বাড়িতে অগ্নিসংযোগ, বিরোধী দলের প্রার্থীকে খুন করা। আমরা একটু আজিজের কাছে যাব আবার। আজিজ, আব্দুল আজিজ রয়েছে আমাদের সঙ্গে, বাম নেতৃত্ব। আমাদের অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, তবুও একটু কিছুক্ষণ সময়। আজিজ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে আজিজ, আপনাদের যে অভিযোগ, এই অভিযোগ নিয়ে আপনারা আগামীকাল বন্ধ ডেকেছেন, আর এছাড়া এই অভিযোগ জানিয়েছেন কিনা আপনারা নির্বাচন কমিশনের কাছে, এবং প্রশাসন আপনাদের অভিযোগ শুনেছে কিনা? হ্যাঁ, আপনারা হয়তো দেখেছেন যে আজকে সকালে কিন্তু ডিজি সাহেবের সঙ্গে কথা হয়েছে এই বিষয়ে। আচ্ছা, গোটা রাজ্যে সিপিআইএম এর পক্ষে নমিনেশন দেওয়া যাচ্ছে না গোটা রাজ্যেই, ফলে প্রশাসনের দিক থেকে যাতে একটা সদর্থক ভূমিকা ওনারা গ্রহণ করেন, এই কথাগুলি কিন্তু ডিজি সাহেবের সঙ্গে হয়েছে। ফলে তারপরেও আমরা লক্ষ্য করছি গোটা রাজ্যেই এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। ফলে এই ধরনের একটা পরিস্থিতি থেকে মানুষকে উত্তরণের পথ দেখানোর প্রশ্নেই আগামীকালকে বন্ধ রাখা হয়েছে। আমরা দেখেছি আপনাদের যারা রাজ্য স্তরের নেতৃত্ব যারা রয়েছেন, ওনারা কমিশনের কাছে দ্বারস্থ হয়েছিলেন। কমিশনের তরফ থেকে কি জানানো হয়েছে? হ্যাঁ, কমিশন তো ওনাদের কাছে বরাবরই যাওয়া হয়। এই ধরনের ঘটনার যখন ঘটে বা নির্বাচন আসলে পরেই কমিশনের কাছে যাওয়া হয়, যাতে মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে। ওনারা আশ্বাস দেন, কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় ঘটনা ঠিকই ঘটছে। ওকে, ধন্যবাদ আজিজ সঙ্গে থাকার জন্য। আছে শাহজাহান, একটা শেষ প্রশ্ন। আগামীকাল বামফ্রন্ট 12 ঘন্টার বন্ধ ডেকেছে 14 জুলাই, এবং অনেক অভিযোগ ওনাদেরও রয়েছে, আপনাদের যেমন রয়েছে শাসক দলের প্রতি। এখন কথা হচ্ছে, সেই বন্ধ আপনারা সমর্থন করছেন কিনা? দেখুন, আমি একটা কথা আপনাকে বলি, এটা গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের দেশে প্রত্যেকটা রাজনৈতিক দলের বা সাধারণ মানুষের গণতান্ত্রিকভাবে আন্দোলন করা সেই অধিকার দেশের সংবিধান দিয়েছেন। বন্ধ বা হরতাল সেটা ব্রিটিশের বিরুদ্ধে হয়েছিল। বর্তমান সময়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় সেখানে বন্ধ বা হরতাল ডাকেন। সেই বন্ধ বা হরতাল কোন রাজনৈতিক দল যদি ডেকে থাকে, সেটা অসাংবিধানিক আমি বলতে পারবো না। যেখানে সংবিধান সেখানে অসাংবিধানিক বলেননি। কিন্তু আমি বলবো, নিশ্চয়ই একটা পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। এই সরকার বা এই সরকারের যিনি মুখিয়া, যিনি এই সরকারটাকে পরিচালনা করছেন, তিনি সংবাদ মাধ্যমে গণতন্ত্রের কথা বলেন, তিনি সুষ্ঠু নির্বাচনের কথা বলেন, তিনি সুশাসনের কথা বলেন। আজকে সমর্থন করছেন না? না, আমি এই কথা, আমার কথা শেষ হয়নি। আমি আমার কথাটা শেষ হয়নি, আমি শেষ করে দিচ্ছি। 10 সেকেন্ড, আমি 10 সেকেন্ডের মধ্যে বলছি। আমি বলছি এটা অসাংবিধানিক নয়। সেই পরিস্থিতির উপর ভিত্তি করে বা নির্ভর করে একটি রাজনৈতিক দল আমাদের রাজ্যে তারা ভণ্ড ডেকেছেন। আমি বলতে পারবো না তাদের এই ভণ্ড ডাকা অসাংবিধানিক বা তাদের বেআইনি অন্যায় হয়েছে, তারা ডেকেছেন। এবং আমি যেহেতু একটা দল করি, আমাদের দলেরও রাজ্য স্তরের নেতৃত্বরা আছেন, আমি এখানে বসে আপনাকে বলবো না যে আমি এটাকে সমর্থন করি না বা আমি এটাকে সমর্থন করি। আমাদের দলীয়ভাবে একটা সিদ্ধান্তেরও ব্যাপার আছে, নিশ্চয়ই জানানো হবে। কিন্তু আমি আপনাকে এতটুকু বলতে পারি, যেহেতু শেষ সময় বলছেন, গোটা রাজ্যের মানুষও আমাদেরকে দেখছেন, যারা আমার কথাগুলো শুনছেন, গোটা রাজ্যের মানুষ, শুভবুদ্ধি সম্পন্নের মানুষ, এই রাজ্যটাকে যিনি পরিচালনা করছেন, যার হাতে রাজ্যের দায়িত্ব, মনে রাখবেন, আপনার বাড়ির বা আমার যদি ক্যান্সার আক্রান্ত আমরা হয়, সেখানে দাঁতের ডাক্তার দিয়ে ক্যান্সার সারাই করা যাবে না। রাজ্যটা সে তারই হাতে আছেন। ভালো থাকবেন সবাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকার জন্য। আজ দর্শক বন্ধুরা, আমরা পঞ্চায়েত নির্বাচনে যে অভিযোগ এবং পাল্টা অভিযোগ, যদিও আজ যিনি বিজেপির অতিথি যিনি ছিলেন নবেন্দু ভট্টাচার্য, যিনি খুব বেশি সময় দিতে পারেনি, তবে উনি ওনার বক্তব্য রেখে গেছেন। পাশাপাশি সিপিআইএম নেতৃত্ব, মানে বামফ্রন্ট নেতৃত্ব এবং কংগ্রেস নেতৃত্বের বক্তব্য আপনারা শুনলেন। আসলে মনোনয়ন জমা করা নিয়ে কিন্তু অভিযোগ, পাল্টা অভিযোগ, সরগরম রাজ্য রাজনীতি, প্রাণহানি, সংঘর্ষ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগে এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত। 8ই আগস্ট রাজ্যে অনুষ্ঠিত হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, আর 12ই আগস্ট গণনা। তবে পঞ্চায়েত নির্বাচনের সব খবরে চোখ রাখছি আমরা। আর কি হচ্ছে না হচ্ছে, প্রশাসন কি ধরনের ভূমিকা নিচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের কি অবস্থান,
কে কি করছে না করছে সব দিকে আমরা নজর রাখছি। তাই আপনারা দেশ, দুনিয়া ও রাজ্যের বিভিন্ন নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।